আজকে 23শে জানুয়ারি এবং আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তিনি শুধু আমাদের দেশকে স্বাধীনতার পথে এক কদম এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাই নয়, তিনি আমাদের সমগ্র তরুণ প্রজন্মের কাছে এক বারুদ রূপে জন্মেছিলেন। এবং আমরা এখনো পর্যন্ত কোনো সাহসিকতার কাজ করতে গেলে কখনো না কখনো নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কোনো জীবনের কোনো ঘটনা বলো বা তার কোনো বাণী বলো, সেগুলো স্মরণ করে থাকি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আমরা বিশেষ একটা ক্লাস করতে চলেছি, যেই ক্লাসে আমরা কিন্তু তার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, তার জীবন, তার শিক্ষা এবং তার জীবনের যে আদর্শ, আর পাশাপাশি আইএনের গঠন, এই সমস্ত বিষয় নিয়েই একটা বিশেষ আলোচনা করব। এবং সেই আলোচনাটা এমনই হবে যেখানে তোমরা যে যে তথ্য জানতে না সেগুলোও যেরকম জানতে পারবে, পাশাপাশি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে আমরা এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে জেনে থাকি, পড়ে থাকি, আমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই প্রত্যেককে বলবো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং একটা বিশেষ সেশন আমরা এখন করব, যেখানে আমরা প্রচুর নতুন কিছু হয়তো জানবো বা হয়তো ভুলে গেছি, জানতাম এরকম বিষয়গুলোকে একটু রিকলও করে নেব। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন আমাদের কতটা উদ্বুদ্ধ করছে সেটাও আমরা আরেকবার স্মরণ করে নেব। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রত্যেককে আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পাশাপাশি সরস্বতী পুজোও বটে, তাই জন্যই আমাকে তোমরা এরকম পোশাকে দেখতে পাচ্ছ। তো আমাদের অফিসেও পুজো হয়েছে, বাট আমি একটাই কথা বলে দিই যে সরস্বতী পুজোকে আমরা একটুখানি আজকে পাশে রেখে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে একটু স্মরণ করে নেব এবং তার জীবন কাহিনী, তার যে কর্মজীবন, রাজনৈতিক জীবন এবং আমাদের সমাজে তার যে কন্ট্রিবিউশন, সেগুলোর সম্পর্কে আরেকবার আলোকপাত করে নেব। আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। ফার্স্টেই বলি, নেতাজি সুভাষচন্দ্র বসু একটি শুধু নাম নয়, এটি একটি ইতিহাস বলা যেতে পারে। অর্থাৎ তাকে নিয়েই শুধু একটা ইতিহাসের বই আমাদের রচনা করা যেতে পারে। তার মৃত্যু নিয়ে আমাদের অনেক রহস্য রয়েছে, অনেক ঘনঘটা আছে। সেই সমস্ত রহস্যের দিকে বা সেই সমস্ত রাজনৈতিক যে মন্তব্য বা বক্তব্য, সেই দিকে আমরা পুরোটা যাব না, কিছুটা যাব, পুরোটা আমরা পড়ব না। তার মৃত্যুকে নিয়ে যা যা কমিটি বসানো হয়েছিল, তাদের কি কি বক্তব্য ছিল, ধীরে ধীরে আমরা সেগুলো সম্পর্কেও জানবো। কিন্তু তার আগে আমরা একটু তার জীবন সম্পর্কে জেনে নিই চলো। আর এই অজানা সত্য বা অজানা যে রহস্য, এটা নিয়ে অনেক বই লেখা হয়েছে, অনেক সিনেমা বের হয়েছে, অনেক সিরিজ বের হয়েছে, তোমরা হয়তো তার মধ্যে অনেক দেখেছো। তো তোমরা তার মধ্যে যেটা তোমাদের, যে আমি পড়ানোর শেষেই আমি এই কমিটিগুলোর আলোচনা নিয়ে তোমাদের একটুখানি বলে দেব। তো তার মধ্যে তোমাদের মনে হয় যেটা, যে এই কমিটির আলোচনাটাই আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে, তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। আজকে স্পেশাল যে ক্লাস, সেখানে আমরা নেতাজিকে একটু স্মরণ করে নিই। ফার্স্টেই তার জীবন, তার শিক্ষা, এগুলো নিয়ে আমরা জেনে নিই। তার জন্ম হয়েছিল 1897 সালের 23শে জানুয়ারি, আর আজকে আমরা 2026 সালে দাঁড়িয়ে আছি। আর তার জন্ম হয়েছিল উড়িষ্যা ডিভিশনে, কটকে। ঠিক আছে, এবং জানকীনাথ বোস হচ্ছেন একজন লয়ার, তারই পুত্র হচ্ছেন ইনি নেতাজি সুভাষচন্দ্র বসু। জানকীনাথ বসু হচ্ছেন তার বাবা এবং প্রভাবতী দেবী হচ্ছেন সুভাষচন্দ্র বোসের মা। ঠিক আছে, তো এই বেসিক জায়গাটা আমরা প্রত্যেকেই জানি। এবার জেনে নিই তিনি এডুকেশন কোথা থেকে কমপ্লিট করেছেন। তার ফার্স্ট কলেজ যদি বলি, তাহলে রাভেন শ কলেজিয়েট স্কুল থেকে তিনি পড়াশোনা করেছিলেন, তার স্কুলিং এখান থেকে হয়েছিল। তারপর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখান থেকে তার গ্র্যাজুয়েশন পাস হয় এবং স্কটিশ চার্চ কলেজে, প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েও তারপর তিনি সেই কলেজটা ছেড়ে দেন এবং পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজে গিয়ে ভর্তি হন এবং ফিলোসফিতে তিনি গ্র্যাজুয়েট পাস করেছিলেন। দেন আমরা দেখব যে আমাদের সেই সময় ইন্ডিয়াতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিন
কঠিন পরীক্ষা ছিল, যেটা আজকের যুগে দাঁড়িয়ে ইউপিএসসি এক্সাম বলে থাকি, তো সেই সিভিল সার্ভিস এক্সাম অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম সেইটা তিনি দিয়েছিলেন। এবং সেই সময় কিন্তু এই এক্সামটা আরও অনেক বেশি কঠিন ছিল, কারণ তখন শুধুমাত্র ভারতীয়দের সাথে নয়, বিদেশিদের সঙ্গে কম্পিটিশনে যেতে হতো আমাদের ভারতীয়দের। এবং তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকলো, এই আইসিএস এক্সামিনেশনে সবার প্রথম আমাদের বাঙালিদের মধ্যে কে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? তোমরা আমাকে এটা কমেন্ট করে জানিও। তো সেই আইসিএস এক্সাম, সেখানে তিনি, এটা কিন্তু ইংল্যান্ডে গিয়ে পরীক্ষা দিতে হতো, এটা জেনে রাখো। 1919 সালে তিনি সেই পরীক্ষায় অ্যাপিয়ার করেছিলেন। 1920 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেসে তিনি ক্লিয়ার হন, ঠিক আছে। এবং তারপরে তিনি কিন্তু এই পরীক্ষাটা কন্টিনিউ করেননি, তিনি কিন্তু এই পরীক্ষার পরে সিভিল সার্ভিসে জয়েন করেননি এবং 1921 সালে তিনি পদত্যাগ করে দিয়েছিলেন। এবং তিনি একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে আই ক্যান নট সার্ভ আ ফরেন গভর্নমেন্ট দ্যাট এনস্লেভস মাই কান্ট্রি। অর্থাৎ আমরা সেই ফরেন কান্ট্রি বা ব্রিটিশদের সম্পর্কে বলেছিলেন যে এমন কোনো দেশকে বা এই ফরেন গভর্নমেন্টকে আমি সার্ভ করব না যারা আমাদেরকে পদাধীন করে রেখেছে, আমাদেরকে পায়ের নিচে দলিত করে রেখেছে। তো এই টাইপের গভর্নমেন্টকে আমি কোনো দিনও সার্ভ করব না। তোমাদেরকেও আমি বলে দিই, যাদের হয়তো স্বপ্ন আছে ডাব্লিউবিসিএস এক্সামিনে বসার বা তোমাদের ইউপিএসসি এক্সামিনেশনে বসার, তোমরাও কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে চাকরি করব আমি, কারোর অধীনে থেকে চাকরি অবশ্যই করতে হয়। আমাদের একটা আপার মানে কি বলবো, একটা হায়ার অথরিটি থাকেই, তার কথা আমাকে মানতেই হয়। কিন্তু এমন কোনো কাজ আমি করব না যেটা আমাদের বিবেককে দংশন করে, যেটা আমাদের বিবেকের কাছে আমাদের মাথা নত করে দেয়। তো তিনি কিন্তু কখনোই সেই কাজটি করেননি এবং তিনি এইভাবেই সেই প্রথম জীবন থেকে আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে উদ্বুদ্ধ করে গেছেন। তো তোমরাও কিন্তু এটা মাথায় রাখবে যে তার এই বক্তব্যটা, যে তিনি কোন মনোভাব থেকে, কোন দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটি বলেছিলেন। এবং এমন নয় যে তিনি পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না, অবশ্যই বলতে পারো যে তিনি কিন্তু প্রচণ্ড ভালো ছিলেন পড়াশোনার ক্ষেত্রে। এবং না হলে এত কঠিন এক্সামিনেশন পাশ করা যায় না, যেখানে ভারতীয়দের সংখ্যা হয়তো থাকতো খুবই কম, সেখানে মেনলি মানে ওখানে কম্পিটিটর থাকতেন হচ্ছে বড় বড় সমস্ত ব্রিটিশ পরীক্ষার্থীরা, ঠিক আছে, তাদের সাথে কম্পিটিশনে কিন্তু। এবং সব থেকে বড় কথা, যেহেতু পরীক্ষার খাতা দেখতো বা পরীক্ষা কন্ডাক্ট করতো আমাদের ব্রিটিশরাই, তো অবশ্যই ব্রিটিশ যে সমস্ত এমপ্লয়ি ছিল তাদেরকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হতো। কিন্তু সেখানে দাঁড়িয়েও নেতাজি সুভাষচন্দ্র বসু এই পরীক্ষাটি ক্লিয়ার করেছিলেন এবং তারপর সম্মানের সাথে তিনি এই দৃঢ় বক্তব্যটি রেখেছিলেন যে আমি এই পরীক্ষা পাশ করলেও আমি এই ফরেন গভর্নরকে মানে গভর্নমেন্টকে সার্ভিস দেব না যারা আমাদেরকে পদদলিত করে রেখেছে। চলো নেক্সট আমরা চলে যাই। এইবার তার এন্ট্রি হচ্ছে আমাদের ন্যাশনাল মুভমেন্টের মধ্যে। ন্যাশনাল মুভমেন্টের তার পরামর্শদাতা বা তিনি সব থেকে বেশি ইনফ্লুয়েন্স হয়েছিলেন যে ব্যক্তিটির দ্বারা, তিনি হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথেই তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সর্বপ্রথম এই চিত্তরঞ্জন দাসের থেকেই তিনি কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন। তারপর তিনি আইএনসি অর্থাৎ আমাদের যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা 1885 সালে তৈরি হয়েছিল, ও হিউম এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। এবং প্রথম যে অধিবেশন বা প্রথম সেশন হয়ে গিয়েছিল সেখানে উমেশ চন্দ্র ব্যানার্জি প্রেসিডেন্টশিপে ছিলেন 1885 সালে। তারপর 1921 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে অর্থাৎ সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু যোগদান করেছিলেন। এবং তারপর দেখো প্রারম্ভিক রাজনৈতিক জীবনে তিনি একটি পত্রিকার সম্পাদনা করেছেন, সেই পত্রিকাটির নাম হলো ফরওয়ার্ড ম্যাগাজিন। তো এই ফরওয়ার্ড ম্যাগাজিনের সম্পাদক হচ্ছেন আমাদের সুভাষচন্দ্র বসু। তারপর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিইও পদেও তিনি কিন্তু ছিলেন। তারপরে আমরা তাকে কি কি বিষয় জেনে থাকি, তিনি বিপ্লবী জাতীয়তাবাদে প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্সড অবশ্যই, এবং তার মধ্যে যে জাতীয়তাবাদের সংজ্ঞা আমরা পেয়ে থাকি সেটা হয়তো আর অন্য কোনো মানে খুব কমই বিপ্লবীদের মধ্যে আমরা সেই আগুনটা দেখতে পাই। তিনি একটা বারুদ স্বরূপ ছিলেন আমাদের সকলের কাছে এবং তিনি যখনই বক্তৃতা রাখতেন বা তিনি যখনই কোনো কথা বলতেন সেটা আমাদের রক্তের মধ্যে যেন গিয়ে মিশতো এবং আমাদের শরীর গরম হয়ে উঠতো। এটা কিন্তু আমি মানে খুব একটা অন্য প্রসঙ্গে গিয়ে কথা বলি আমার দাদুর সম্পর্কে। আমার দাদু কিন্তু এই টাইমেরই মানুষ ছিলেন। তো
তো তিনিও আমাকে ছোটবেলায় এরকম গল্প বলেছেন যে সুভাষচন্দ্র বোসের কথা বা সুভাষচন্দ্র বোসের কথা যখন রেডিওতেও শোনা হতো না, লাইভ দেখার সৌভাগ্য তো অনেকেরই কম হয়েছে, কিন্তু যখন এটা আকাশবাণী বা কোনো রেডিওতেও এটা সম্প্রচার হতো, ব্রডকাস্ট হতো, তখন গোটা দেশের মানুষের শরীর গরম হয়ে উঠতো। এবং আমার দাদুর মুখেই এটা শোনা যে এরকমই আমাদের বাড়িতেও অনেক তরুণ প্রজন্ম বা অনেক এরকম মানুষজন ছিলেন যেখানে তারা কিন্তু বসে রীতিমতো মন্ত্রমুগ্ধের মতো সেই বক্তব্য শুনতেন, এরকমই আর কি ছিলেন। এছাড়া যুব সমাজ সমাবেশে তার একটা অগ্রণী ভূমিকা ছিল। এছাড়া বলতে পারো ট্রেড ইউনিয়ন কার্যক্রমও তিনি কিন্তু দেখাশোনা করতেন। এরপর আমরা চলে আসি যে তার আইডিওলজি, অর্থাৎ তিনি রাজনৈতিকভাবে কি মতাদর্শে বিশ্বাসী ছিলেন, তার রাজনৈতিক আইডিওলজি কিরকম ছিল। তিনি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজ্যে বিশ্বাসী ছিলেন। তিনি কিন্তু কখনোই এটা মানতেন না যে আমি কারোর অধীনে থাকবো, মানে আমাদের দেশ বা আমাদের গভর্নমেন্ট অন্য কোনো বিদেশি এসে পরিচালনা করবে বা অন্য কোনো বিদেশি গভর্নমেন্ট আমাদের দেশকে চালনা করবে। তিনি কখনোই এটার পক্ষপাতিত্ব ছিলেন না এবং তিনি কখনো আপোষের সঙ্গে একদমই যেতেন না। আপোষহীন একটা সংগ্রামে তিনি বিশ্বাসী ছিলেন এবং তার জন্য তিনি বলেছিলেন যে নরমপন্থী না, বা আমি কোনো কিছু মেনে নেব, তুমি আমাকে এটা বলছো ঠিক আছে চলো আমি তোমার কথাটা মেনে নিলাম, বা কিছু মাথা নত করা বা কারোর অধীনে থাকা, এইটা তার রক্তে একদমই ছিল না। তিনি সব সময় তিনি বলতেন যে যদি এটার জন্য আমাকে অস্ত্র ওঠাতে হয় তো আমি সশস্ত্র সংগ্রামে যাব, কিন্তু আমি কখনো মেনে নেব না বা আপোষ করব না। ঠিক আছে, তো কোনো আপোষহীনতাতেই তিনি বিশ্বাসী ছিলেন। জওহরলাল নেহেরুর সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস তার 1929 সালের যে লাহোর অধিবেশন হয়েছিল, আমরা পূর্ণ স্বরাজের ডাক প্রথম কোন অধিবেশনে জেনে থাকি, এখান থেকে প্রশ্ন আসে। লাহোর অধিবেশন 1929 সালে হয়েছিল এবং সেখানে সভাপতিত্ব করেছিলেন কে? জওহরলাল নেহেরু। এছাড়া মিলিটেন্ট ন্যাশনালিজম, যেটা আমি বললাম যে সশস্ত্র সংগ্রাম, এই সশস্ত্র সংগ্রামের পথেই দেশকে স্বাধীনতা এনে দিতে হবে, এইটাই তিনি বিশ্বাস করতেন। তো নেতাজির মধ্যে সেই আগুনটাই আমরা দেখতে পাই। আর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সশস্ত্র সংগ্রামেই অবতীর্ণ হতে হবে, এটাই তিনি কিন্তু বারবার বলতেন। আচ্ছা, পাশাপাশি আমি তোমাদেরকে জানিয়ে দিই, এই যে 23rd of জানুয়ারি, এই 23rd of জানুয়ারি আমরা যদি বলতে পারো যে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে এই দিনটাকে বলা হয় পরাক্রম দিবস। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রালের দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই দিনটাকে আমরা পরাক্রম দিবস হিসেবে জেনে থাকি। এবং যদি আমাদের রাজ্য বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যদি আমি বলি, তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিক থেকে এই দিনটাকে দেশনায়ক দিবস হিসাবে চিহ্নিত করা হয়। তো প্রত্যেকে কিন্তু এই দুটো দিবসে যে নামকরণ হয়েছিল সেটা অবশ্যই একটুখানি মাথায় রাখবে। চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট একটা ছোট্ট টেবিল ফরম্যাট রয়েছে যেখানে আমি তোমাদেরকে বলে দেব যে গান্ধী এবং বোস এই দুজনের মতাদর্শের মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি কোথায় ছিল। যদি আমি মেথডের দিক থেকে বলি তাহলে অবশ্যই নেতাজি যেটা চেয়েছিলেন যে সশস্ত্র সংগ্রামের পথে আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে। স্বাধীনতা কিন্তু কোনো রকম ভিক্ষাপ্রাপ্ত জিনিস নয়, বা স্বাধীনতার জন্য আমি আপোষ করব বা আমি তোমার পদদলিত হয়ে থাকবো না, স্বাধীনতাকে আমাদের অধিকার করে নিতে হবে, ছিনিয়ে আনতে হবে। অপরদিকে গান্ধীজি বলতেন যে অহিংসার পথে আমি স্বাধীনতাকে নিয়ে আসব। যদি আমি পেসের কথা বলি তাহলে তাৎক্ষণিক স্বাধীনতাতেই সুভাষচন্দ্র বসু বিশ্বাসী ছিলেন, যে আমি এই মুহূর্তে স্বাধীনতা চাইছি তো আমার এই মুহূর্তেই স্বাধীনতা চাই, আমি 10 দিন পরে গিয়ে কারোর সাথে একটা স্বাধীনতা নিয়ে চুক্তিবদ্ধতে আবদ্ধ হব না, আমার এখন স্বাধীনতা চাই তো আমার এখনই স্বাধীনতা চাই। অপরদিকে গান্ধীজি বিশ্বাস করতেন যে ধীরে 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 আমরা ব্রিটিশদেরকে মোল্ড করতে 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 সংগ্রামের পথে এগোবো এবং আমরা স্বাধীনতাকে নিয়ে আসবো। নেক্সট স্টেটের কথা যদি আমি বলি তাহলে শক্তিশালী কেন্দ্রীভূত রাজ্য সেটা বা রাষ্ট্র আমাদের দেশ গঠনের কথা তিনি বলেছিলেন, অর্থাৎ একটা এমন রাষ্ট্র তৈরি হবে যেটা একটাই সেন্ট্রালাইজড হবে, একটাই মাত্র সরকার থাকবে যে পুরো দেশটাকে চালনা করবে। তবেই কিন্তু তা আমাদের মধ্যে যে এই এত বিভেদ বিভাজন, এতগুলো পার্টি, তার মধ্যে দ্বন্দ্ব, এই যে একটা হয় না মানে গোষ্ঠী দ্বন্দ্ব ব্যাপারটা, বা আমাদের নিজেদের মধ্যেই নিজেদের যে একটা মতবিরোধ, এই
ব্যাপারটা কোনোভাবেই থাকবে না, একটাই সরকার হবে এবং সেই সরকারের আন্ডারে পুরো দেশটা কন্ট্রোলড হবে, এইরকম একটি শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন হচ্ছে আমাদের নেতাজি। অপরদিকে গান্ধীজি বলেছিলেন যে না, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, যে এটা কিন্তু কোনো রকম সেন্ট্রালাইজড কেন্দ্রীভূত রাষ্ট্র আমরা চাই না, আমরা বিকেন্দ্রীভূত নৈতিক রাজনীতি চাই। ঠিক আছে, কিন্তু একটা কথা আমি তোমাদের বলে দিই, যখন আমরা স্বাধীনতা পাই সেই সময় আমাদের এতটাই খারাপ অবস্থা ছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে আমাদের দেশের অর্থনীতি বলো, সমাজ ব্যবস্থা বলো, আমাদের এমপ্লয়মেন্ট বলো, সমস্ত কিছু তলানিতে গিয়ে ঠেকেছিল জাস্ট। তো সেই সময় দাঁড়িয়ে আমাদের দেশ ভাগ হয়েছে, তো হিন্দু মুসলমান বিরোধ একটা, তো সেই সময় না আমাদের বিকেন্দ্রীভূত নৈতিক রাজনীতির জায়গা থেকে সরে এসে আমাদের সেন্ট্রালাইজড হওয়াটাই দরকার ছিল, যে এমন একজন ক্ষমতাবান ব্যক্তি বা এমন একজন লিডার থাকবেন যার হাতে পুরো দেশটা শাসিত হবে। আমাদের পরিবারে যদি আমাদের যিনি মাথা বা যিনি, যার কথায় পুরো পরিবারটা চলে, তিনি যদি পুরো পরিবারের হাল না ধরে থাকেন না, তোমরা দেখবে যে তুমি হয়তো কোনো একটা কাজ করছো, তাতে কারোর মাথা ব্যথা থাকছে না, মানে এটা না খুব বিক্ষিপ্ত হয়ে যায়। কারোর 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 কাজে যদি কারোর কোনো মাথা ব্যথাই না থাকে, তাহলে একটা পরিবার গঠন হবে কি করে? আর তিনি আমাদের পুরো দেশকে, পুরো রাষ্ট্রকে একটা পরিবারের মতো ভালোবাসতেন বা পরিবারের মতো দেখতে চাইতেন, এবং তিনি বলেছিলেন যে এই সময় দাঁড়িয়ে আমাদের এমনই শাসন ব্যবস্থা হওয়া দরকার যেখানে আমাদের কেন্দ্রীভূত হবে শাসন ব্যবস্থা, এবং একজন মাত্র ব্যক্তি যিনি পুরো দেশটাকে কন্ট্রোল করবেন। তো এরকমই সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু হওয়াটা খুব দরকার ছিল। ঠিক আছে, তো যাই হোক, এটা তিনি চেয়েছিলেন। নেক্সট আমরা দেখে নিই, তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন কত সালে? 1939-এ তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। লক্ষ্য কি ছিল? কংগ্রেসের মধ্যে যে উগ্র জাতীয়তাবাদের একটা উগ্র জাতীয়তাবাদ দেখা গিয়েছিল, সেইটাকে যাতে ঐক্যবদ্ধ করা যায়। অর্থাৎ কংগ্রেসের মধ্যেও কিন্তু প্রচুর বিভাজন তৈরি হয়ে গিয়েছিল, তাদের মধ্যেও প্রচুর মতানৈক্য তৈরি হয়ে গিয়েছিল। কেউ কেউ সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী হয়ে পড়েছিলেন, কেউ কেউ বলেছিলেন না, আমরা গান্ধীজির মতাদর্শেই থাকবো, অহিংসার পথে দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাব। তো এই যে একটা মতবিরোধ, মতানৈক্য, এইটাকে তিনি অ্যাভয়েড করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ একটাই হবে, এবং সেখানে সমগ্র দেশের মানুষকে বা সমগ্র কংগ্রেসের মধ্যে যারা যারা রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে তুলতে হবে। ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকার ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে তিনি দুবার এই ভোটিংয়ে জিতেছিলেন। একবার হচ্ছে 1938 সালে, যখন হরিপুরা সেশন হয়েছিল, এবং এটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এই একটি মাত্র সেশনে তিনি লিডারশিপ করেছিলেন বা প্রেসিডেন্টশিপে ছিলেন। আরেকটি সেশন হয়েছিল 1939-এ, যেটা ত্রিপুরী সেশন, সেখানেও কিন্তু তিনি জয়লাভ করেছিলেন, যদিও তিনি সেই সেশনটাকে কমপ্লিট করেননি, মানে জয়লাভ করেছিলেন কিন্তু সেখানে তিনি না সেই প্রেসিডেন্টশিপটা হোল্ড করেননি, তিনি সেটা ছেড়ে বেরিয়ে এসেছিলেন, সেটা আমি অবশ্যই বলবো। তিনি কার এগেনস্টে দাঁড়িয়েছিলেন, এখান থেকে আমাদের প্রশ্ন দেয়। পট্টাভি সীতারামাইয়ার এগেনস্টে তিনি দাঁড়িয়েছিলেন। পট্টাভি সীতারামাইয়া কিন্তু গান্ধী সমর্থিত প্রার্থী ছিল, অর্থাৎ একদিকে গান্ধী অহিংসার পথে দাঁড়িয়েছিলেন, যেখানে তিনি তার প্রার্থী হিসেবে পট্টাভি সীতারামাইয়াকে দাঁড় করিয়েছিলেন, আর অপরদিকে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি চরমপন্থী বা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। তো এই রকম দুটো তোমার অপোনেন্ট টিম দাঁড়িয়েছিল, এবং যেখানে কিন্তু নেতাজি জয়লাভ করেছিলেন। বাট 1938-এর হরিপুরা সেশনটাকে নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করি, যেটা আমাদের গুজরাটে হয়েছিল। সেখানে প্রেসিডেন্ট হিসেবে তিনি ছিলেন। ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন প্রথম কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। এটার থেকে প্রশ্ন দেয়, এবং এটা খুব ভালো করে মুখস্থ রাখবে। ন্যাশনাল প্ল্যানিং কমিটি, যেটাই পরবর্তীকালে আমাদের স্বাধীনতার পরে 1950 সালে যখন তৈরি হলো, জওহরলাল নেহেরু অবশ্যই এটার পৃষ্ঠপোষকতা করেছিলেন। সেটা হচ্ছে আমাদের বর্তমানের প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল, যেটা আমাদের অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর কথা দেখিয়েছিল, এবং যেখান থেকে আমাদের 1951 সালে 5 ইয়ার প্ল্যানিং এর কথা বলা হয়েছিল। বাট এই যে 5 ইয়ার প্ল্যানিং এর কনসেপ্ট বা 5 ইয়ার প্ল্যানিং বা প্ল্যানিং কমিশন তৈরি করার যে একটা বিষয়, এটার কিন্তু ধারণা প্রথম কে দিয়েছিলেন? এই ধারণাটা কিন্তু প্রথম আমাদের দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
ঠিক আছে। তো তার যে মতাদর্শ না সেটা অনেকটাই অ্যাডভান্স ছিল, সেটাকে বুঝতে গেলে সেই রকম মেন্টালিটির একটা মানুষের দরকার ছিল। জওহরলাল নেহরুর কাছে সেটা ছিল, জওহরলাল নেহরু বুঝতে পারতেন যে নেতাজি কি চাইছেন। ঠিক আছে, তো সেই জন্য জওহরলাল নেহরুও কিন্তু সাপোর্ট করেছিলেন এই এনপিসি গঠনের ব্যাপারে, অর্থাৎ ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠনের ব্যাপারে। পরে সভাপতিত্ব করেছিলেন এটা জওহরলাল নেহরু। ভারী শিল্প, পাবলিক সেক্টর এবং অর্থনৈতিক স্বনির্ভরতা গড়ে তুলতে হবে আমাদের দেশের মধ্যে, এই কথাটা সেই 1938 থেকে বলে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তার 10 বছর পরে গিয়ে, মানে 11 বছর পরে গিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তার আগে থেকেই সুভাষচন্দ্র বোস এটা কিন্তু বলে গিয়েছিলেন যে আমাদের দেশকে স্বনির্ভর হয়ে উঠতে হবে এবং তার জন্য 3টে জায়গাতে খুব ভালো করে ফোকাস করতে হবে। নাম্বার 1 হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি, ভারী শিল্প, নাম্বার 2 হলো পাবলিক সেক্টর, এবং নাম্বার 3 হচ্ছে অর্থনৈতিক নির্ভরতা। এই 3টে জায়গাকে আমাদের স্ট্রং বানাতেই হবে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি সামরিক প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরেন, এবং তোমরা দেখবে যে আমরা এখনো কিন্তু আমরা ডিফেন্সকে উন্নত করার জন্য 2025 সালে আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু 15ই আগস্ট একটা বক্তব্য রেখেছিলেন, এবং এখনো আমরা এই স্বনির্ভর হওয়ার দিকে ঝুঁকে চলেছি। তাই তো, আত্মনির্ভর ভারত তৈরি করার দিকে কিন্তু আমরা এখনো ঝুঁকে চলেছি। তো সেই কথাটাই তিনি 1938-এ গিয়ে বলে এসেছিলেন। কৃষক, শ্রমিক, তরুণদের মধ্যে তিনি একটা ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। নেক্সট যদি আমরা দেখি 1939-এর ত্রিপুরী সেশন, যেটা সেন্ট্রাল প্রভিন্সেস এবং যেটা এখন বলতে পারো মধ্যপ্রদেশ, সেখানে এই সেশনটা হয়েছিল। প্রেসিডেন্ট হিসেবে তাকে পুনর্নির্বাচন করা হয়েছিল, তিনি জয়লাভ করেছিলেন পট্টাভি সীতারামাইয়াকে হারিয়ে। সুভাষচন্দ্র বসু তাকে হারিয়েই কিন্তু এইটার জয়লাভ করেছিলেন। বাট ত্রিপুরী সংকট দেখা গেল কেন? তার কারণ হলো কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা সিডব্লিউসি থেকে তিনি জিতেছিলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্য পদত্যাগ করেছেন। ঠিক আছে, সিডব্লিউসি থেকে গান্ধীজি তখন বলেছিলেন যে পট্টাভির পরাজয় আমার পরাজয়, এবং এই যে বাক্যটা গান্ধীজি বললেন, গান্ধীজিকে তো খুব মান্য করতেন নেতাজি, যদিও তাদের মতানৈক্য ছিল, কিন্তু গান্ধীজিকে খুব বেশি ওবে করতেন নেতাজি, এবং গান্ধীজিকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছেন যে এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের দেশে স্বাধীনতা অনেক তাড়াতাড়ি আসবে, আমরা এভাবে এগোই। হ্যাঁ, কিন্তু যেটা হয় যে দুজনের আদর্শ আলাদা, দুজনে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেশের স্বাধীনতাকে দেখছে, জাতীয়তাবাদকে দেখছে, তো তাই জন্য তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। এবং গান্ধীজি এরকম একটা কমেন্ট করেন যে পট্টাভির পরাজয় হচ্ছে আমার পরাজয়, এবং এই সেন্টেন্সটা বা এই বাক্যটা শোনার পরেই কিন্তু নেতাজি পদত্যাগ করলেন, এবং ত্রিপুরী সেশন তিনি কিন্তু আর কন্টিনিউ করলেন না, প্রেসিডেন্সি পদ থেকে তিনি পদত্যাগ করলেন এপ্রিল 1931-এ গিয়ে। র্যাডিক্যাল ন্যাশনালিস্টসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করলেন 1939-এ গিয়ে। ঠিক আছে, তো কোনটা কোন সালে তৈরি হচ্ছে, কেন এই মানে ঘটনাগুলো ঘটেছিল, একবার পুরোটা তোমরা রিকল করে নিতে পারছো আশা করছি, এবং এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটা তোমরা WBCS দাও, WBSSC দাও, SSC দাও, বা রেলের পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষায় ইতিহাস যেখানে যেখানে আছে, ইতিহাস কিন্তু কথা বলে ভাই, এবং ইতিহাসের অ্যাঙ্গেলে যদি আমরা দেখি গান্ধীজি যেরকম একটা ইম্পর্টেন্ট জায়গা, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট জায়গা। এবার তিনি ইন্ডিয়া থেকে, এবার তিনি দেখলেন যে ইন্ডিয়ার মধ্যে বসে থেকে আমার কোনো লাভ নেই, কারণ এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, গান্ধীজির মতাদর্শ এটাই প্রাধান্য পাচ্ছে, তো আমাকে ইন্ডিয়ার বাইরে গিয়ে বাকি যে দেশগুলো রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে নামতে হবে, না হলে হবে না। তো তিনি তখন কি করলেন, তার এই এসকেপকে বলা হয় দ্য গ্রেট এসকেপ। ঠিক আছে, তিনি একটা ছদ্মবেশ ধারণ করলেন, মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ। তার কারণ এর আগে তাকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছিল কলকাতার বাড়িতে, এলগিন রোডে তার যে বাড়ি আছে, তোমরা এখনো গেলে দেখতে পাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি, এবং সেটা এখন মিউজিয়াম করে রাখা হয়েছে। তো সেইখানে তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল, কিন্তু তিনি সকলের চোখে ধুলো দিয়ে মোহাম্মদ জিয়াউদ্দিন, এই নামটা ইম্পর্টেন্ট, আমাদের এখান থেকে প্রশ্ন দেয়, তার ছদ্মবেশে একটা মুসলিম ছদ্মবেশ পরিধান করে 1941 সালে তিনি ইন্ডিয়া থেকে পলায়ন করলেন। ক্যালকাটা থেকে তিনি প্রথমে পেশোয়ার গেলেন, পেশোয়ার থেকে তিনি কাবুল, কাবুল থেকে মস্কো, অ্যান্ড দেন তিনি জার্মানিতে গেলেন, এবং হিটলারের সঙ্গেও তিনি দেখা করেছিলেন, এটা ভুলে যেও না। ঠিক আছে, তো তাকে বলা হয় কি দ্য গ্রেট এসকেপ, এই বিষয়টাকে বলা হয়ে থাকে ইন্ডিয়ান হিস্ট্রিতে। নেক্সট দেখো জার্মানি এবং জাপানে নেতাজি কি কি কাজ করেছেন। যদি আমি দেখি জার্মানি ফেজ, তাহলে তিনি
অ্যাডলফ হিটলারের সাথে দেখা করেন, তার সাথে তার মিটিং হয় এবং হিটলারও তো কেন্দ্রীভূত শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন এবং হিটলারেরও কিন্তু প্রচুর কি বলবো উচ্চ দৃষ্টিভঙ্গি ছিল এবং হিটলারও কিন্তু মানে দূরদৃষ্টি অসাধারণ ছিল এবং হিটলার একজন অসাধারণ পলিটিশিয়ান ছিলেন। সেই জায়গা থেকে তার যে মতামত বা কিভাবে ব্রিটিশদের এগেনস্টে দাঁড় করানো যায় বা দাঁড়ানো যায় সেটারই কিন্তু একটা বলতে পারো যে পরামর্শ করতে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং তিনি ফ্রি ইন্ডিয়া সেন্টার তৈরি করেছিলেন বার্লিনে, ইন্ডিয়ান লিজিয়ন তৈরি করেছেন যেটাকে আমরা আজাদ হিন্দ ফৌজ বলে থাকি এখনের, সেটাও জার্মানিতে তৈরি হয়েছিল। তো কোন কোন দল তিনি গঠন করছেন, কোথায় গিয়ে কোন সালে, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো ভালো করে পড়বে। এরপর তিনি জাপান যান এবং জাপান ফেজে তিনি সাবমেরিনের মাধ্যমে কিন্তু জাপানে পৌঁছেছিলেন 1943-তে গিয়ে এবং সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তিনি তৈরি করলেন, যেটার পরবর্তীকালে রাসবিহারী বোস আর কি যেটা ফরমেশনে ছিলেন এবং সেটার লিডারশিপ হাতে তুলে নিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তো এই 15 জানুয়ারি তোমরা নিশ্চয়ই জানো যে আমরা ন্যাশনাল আর্মি ডে পালন করে থাকি। তো সেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ফরমেশন ঘটলো 1943 এর টাইমে। আজাদ হিন্দ গভর্নমেন্ট এবং আইএনএ যে তৈরি হলো, স্বাধীন ভারতের অস্থায়ী সরকার হিসেবে এটাকে গঠন করা হলো 21শে অক্টোবর 1943 সালে এবং এর ক্যাপিটাল রাখা হলো পোর্ট ব্লেয়ার। 1943-এ কিন্তু ঘোষণা করে দেওয়া হলো বা নেতাজি সুভাষচন্দ্র বসু এটা ঘোষণা করলেন যে আমরা আজাদ হয়ে গেছি, আমরা স্বাধীন হয়ে গেছি এবং পোর্ট ব্লেয়ারে একটা পতাকা উত্তোলন করা হয়েছিল স্বাধীন ভারতের এবং সেই পতাকা এখনো রয়েছে। নেতাজি দ্বীপ এখনো রয়েছে, নেতাজি আইল্যান্ড, এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি মূর্তি তোমরা এখনো গেলে আন্দামানে দেখতে পাবে। তো পোর্ট ব্লেয়ারে এটাকে নামকরণ পোর্ট ব্লেয়ারে এটার ক্যাপিটাল রাখা হয়েছিল, শেডেড অ্যান্ড স্বরাজ আইল্যান্ড নামকরণ করা হয়। তাহলে জাপান, জার্মানি, ইটালি, বার্মা এরা প্রত্যেকের দ্বারাই কিন্তু এই আজাদ হিন্দ গভর্নমেন্ট রিকগনাইজ হয়েছিল। ঠিক আছে, এবার এই সমস্ত দেশগুলোকে নেতাজি কিন্তু ঐক্যবদ্ধ করে নিয়েছেন। আর সেখানে আমি বলে দিই, বার্মা কিন্তু অলরেডি 1937-এ স্বাধীনতা পেয়ে গেছে, ব্রিটিশদের অধীন থেকে মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আমাদের আইএনএর মোটো কি ছিল, দিল্লি চলো, এবং তারা যুদ্ধের জন্য যে ডাক দিতেন সেটা হচ্ছে জয় হিন্দ। তো এই জায়গাটাও ইম্পর্টেন্ট যে আইএনএর মোটো এবং যুদ্ধের জন্য তাদের যে ডাক সেটা। একটা মহিলা রেজিমেন্ট বাহিনী তৈরি হয়েছিল, সেই বাহিনীর নাম ছিল রানী অফ ঝাঁসি রেজিমেন্ট এবং সেখানে ক্যাপ্টেন হিসেবে ছিলেন হচ্ছে লক্ষ্মী সাঘাল। তো ভীষণ ইম্পর্টেন্ট এই নামটা। মিলিটারি ক্যাম্পেন বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল, ইম্ফলে, কোহিমাতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লিবারেশন। তো সেখানে সামরিকভাবে আইএনএর যে লক্ষ্য ছিল সেটা হয়তো ব্যর্থ হয়েছিল, কিন্তু ভারতীয় বাহিনীর প্রতি ব্রিটিশরা একটা আনুগত্য স্বীকার করে নিয়েছিল যে ভাই ভারত কিছু করে দেখিয়েছে। তো সেইটার প্রতি ব্রিটিশরা কিন্তু একটা ভয়ও পেয়েছিল, আনুগত্য স্বীকার করে নিয়েছিল বলা যেতে পারে। তো প্রত্যক্ষভাবে হয়তো সেরকম কোনো বড় ইম্প্যাক্ট আইএনএ রাখতে পারেনি, কিন্তু পরোক্ষভাবে ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল এই আইএনএ। এবারে দেখো ডিসঅ্যাপিয়ার হয়ে গেল নেতাজি, যেটা আমাদের সব থেকে বড় রহস্য ঘেরা একটা চ্যাপ্টার হয়ে এখনো দাঁড়িয়ে আছে। হয়তো সকলেই সব কিছু জানে, কিন্তু তারপরেও অনেকেই অনেক কিছু জানে না, এরকম একটা বিষয়ের মধ্যে কিন্তু আমরা রয়েছি, যেটা পুরোটাই আমাদের চোখের সামনেই ঘটেছে, কিন্তু ওই হয় না একটা ধোঁয়াশা বা কুয়াশা ছিটিয়ে দেওয়া হয়েছে আমাদের চোখের সামনে। তো আমরা জেনেও সব কিছু না জানার মতো একটা স্টেটে রয়েছি। তো গ্রেটেস্ট মিস্ট্রি অফিসিয়াল ভার্সন যদি বলি 18 অগস্ট 1945 প্লাস কোথায় তাকে ডিসঅ্যাপিয়ার হতে দেখা গেছে বা কোথায় হঠাৎ করেই তার সমস্ত খবরাখবর সবকিছু থমকে গেল, সেটা হলো তাইহুকু, যেটা এখন আমরা তাইপেই নামে চিনে থাকি, অর্থাৎ তাইওয়ানে অবস্থিত। বলা হলো বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন। ঠিক আছে, ইঞ্জিন বিকল হয়ে বিমান দুর্ঘটনা এবং সেখানেই তিনি মারা গেছেন। তো মেজর থিওরি যদি আমরা তার মৃত্যু পরে আমরা যে সমস্ত থিওরিগুলো বানানো হয়েছিল, একটা হচ্ছে প্লেন ক্র্যাশ থিওরি, যেটা ইঞ্জিন বিকলের ঘটনা আমরা পাই, অফিসিয়ালি ভাবে এটাকেই অ্যাকসেপ্ট করা হয়েছিল। মুখার্জি কমিশন কিন্তু এটাকে রিজেক্ট করে দিয়েছিলেন। ঠিক আছে, সোভিয়েত ডিটেনশন থিওরি একটা বানানো হয়েছিল, যেটা ইউএসএসআর এর তরফ থেকে। ওকে, ইউএসএসআর এই থিওরিটাকে বাড়িয়েছিলেন এবং সেটা হচ্ছে
সোভিয়েত ডিটেনশন থিওরি, গুমনামি বাবা থিওরি বানানো হয়েছিল, যেটা নিয়ে তোমরা রিসেন্ট একটা সিনেমাও দেখতে পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করেছিলেন। সেখানে বলা হয়েছিল যে তিনি উত্তরপ্রদেশে কিন্তু এখনো বেঁচে আছেন এবং গুমনামি বাবার ছদ্মবেশে সিক্রেটলি তিনি কিন্তু সেখানে আত্মগোপন করে আছেন। কিন্তু একটা কথা, যে এমন একজন মানুষ যিনি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, এত সাহসের সঙ্গে লড়াই করেছেন, সেই মানুষটা হঠাৎ করে আত্মগোপন এরকম একটা সিদ্ধান্ত কেন নেবেন? ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আবার এটাও আসে যে তিনি যখন দেখলেন যে দেশের এইরকম হাল, তো তার হয়তো কিছুটা পরিকল্পনা ছিল, কিন্তু তারপর যখন দেশের এইরকম একটা অবস্থা তিনি চোখের সামনে দেখলেন, হয়তো সেখানেই তিনি হাল ছেড়ে দিয়েছেন। এবং হাল ছেড়ে দিয়ে হয়তো তাই জন্যই তিনি আর প্রকাশ্যে আসলেন না যে আর এসেই বা কি হবে, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আমার যে স্বপ্নটা ছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। হয়তো এই মনোকষ্টতেও তিনি আত্মগোপন করেছেন। বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত, বিভিন্ন কিছু আমরা দেখতে পাই, যেরকম এখানেও তোমরা দেখতে পাবে যে গভর্নমেন্ট কমিশনগুলো বসানো হয়েছিল, তার মধ্যে শাহনওয়াজ কমিটি 1956 সালে বসানো হয়েছিল, সেখানে প্লেন ক্র্যাশের থিওরি বলা হয়েছে। খোসলা কমিশন যেটা 1970-এ, সেখানেও প্লেন ক্র্যাশের থিওরি বলা হয়েছে। এবং মুখার্জি কমিশন বসানো হয়েছিল 2005-এ, সেখানে কিন্তু প্লেন ক্র্যাশ থিওরিকে ডিনাই করে দেওয়া হয়েছে। তো এই ধরনের কমিশনগুলোকে কিন্তু এখানে এস্টাবলিশ করা হয়েছিল। তো এই ছিল হচ্ছে আজকের সেশন, যেখানে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করলাম আজকের এরকম একটি পবিত্র দিনে। 23শে জানুয়ারি দেশনায়ক দিবস ওরফে পরাক্রম দিবসে আমরা তাকে স্মরণ করে নিলাম। তার যে গুরুত্বপূর্ণ অবদানগুলো ছিল সেগুলোকে আমরা জেনে নিলাম আমাদের আজকের দিনে। পাশাপাশি আজকে যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশনও তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। আরেকটা কথা বলে দিই, আজকে সরস্বতী পুজো, সেটাও ভুলে গেলে চলবে না। তো বাঙালিদের কাছে কিন্তু আজকে একটা আলাদা ইমোশন, আলাদা আবেগ জড়িয়ে আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যেরকম, সেরকম কিন্তু আবার সরস্বতী পুজোকে নিয়ে। আর তাই জন্যই আড্ডা 24/7-এর তরফ থেকে তোমাদের জন্য কিছু স্পেশাল গিফট, কিছু স্পেশাল অফার রাখা হয়েছে। WBSSC গ্রুপ সিডির ব্যাচ যারা যারা নিতে চাইছো, একটা কুইক রিভিশন করে নেওয়ার জন্য, এই যে আমি তোমাদেরকে যেরকম একটা কুইক রিভিশন করিয়ে দিলাম নেতাজির জীবন নিয়ে, এরকমই সমস্ত কটা যে সাবজেক্ট রয়েছে সেগুলোর উপরে যদি তোমরা একটা চটজলদি রিভিশন করে নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের এই কুইক রিভিশন ব্যাচটায় জয়েন করে যেতে পারো। কোড হলো Y1012 বা Y1012। এই কোডটা অ্যাপ্লাই করলে তবেই ম্যাক্সিমাম ডিসকাউন্টে তোমরা কিন্তু ব্যাচ পেয়ে যাবে। তো WBSSC গ্রুপ সিডির ব্যাচ রয়েছে, এছাড়া আমাদের SSC সুপ্রিম কিটের ব্যাচ আছে, RRB বন্দে ভারত ব্যাচ রয়েছে। যে কোনো ব্যাচেই তোমরা কিন্তু এখন আমাদের সরস্বতী পুজো প্লাস 23শে জানুয়ারি উপলক্ষে একটা বিশেষ অফার পেয়ে যাচ্ছ। তো অনেক প্রাইস ড্রপ সমেত ডাবল ভ্যালিডিটির অফারও কিছু কিছু ব্যাচে রয়েছে, যেরকম SSC সুপ্রিম কিট ব্যাচে আছে। তো তোমরা ভুলো না Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করতে। আর এরকমই অফারের কথা বা এই লিঙ্কগুলো যদি তোমরা পেতে চাও বা ব্যাচের সম্পর্কে যদি আরও ডিটেল জানতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলেই আমি তোমাদের এই সমস্ত ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো। আর ব্যাস এইটুকুই। আর আমার রেগুলার ক্লাস হয় দুপুর 3টের থেকে, সেটা কেউ জয়েন করতে ভুলো না। দুপুর 3টের সময় তোমাদের সাথে এই চ্যানেলে আমার সোম থেকে বৃহস্পতি ক্লাস হয়ে থাকে। আর WBCS টপার্স চ্যানেলে শুক্রবার এবং শনিবার আমার ক্লাস থাকে। তো প্রত্যেকেই কিন্তু এই ক্লাসটাকে অ্যাটেন্ড করো এবং অবশ্যই আজকের ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আরেকবার সকলে মিলে একসাথে জয় হিন্দ, জয় ভারত, টাটা। দেখা হবে তোমাদের সাথে ক্লাসে।